গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ত্রিপুরা ইন্টারেক্টিভ ভার্চুয়াল ক্লাসরুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আর দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করা যাক। তার আগে আমরা আমাদের গত দিনে ক্লাসে কি কি পড়েছিলাম একটু মনে করে নেব। দেখি তোমাদের মনে আছে কিনা, বলো তো দেখি। আমরা গত দিনে ক্লাসে কি কি পড়েছিলাম? আমরা পড়ছিলাম অক্ষর সংখ্যা ব্যবহারের রাশিমালা, তাই তো। তো ওই নিয়ে আমাদের গত দিনে ক্লাসে আমরা পড়েছিলাম যে একটি কলমের দাম যদি দেওয়া থাকে তাহলে একটা বইয়ের দাম কিভাবে ব্যবহার করব, অথবা একটা বইয়ের দাম যদি দেওয়া থাকে, হ্যাঁ, একটি কলমের দাম কিভাবে ব্যবহার করব আমরা এটা শিখেছিলাম। এরপর আমরা আরো শিখেছিলাম যে আমরা সঙ্গীতার যে এটা পড়েছিলাম না, একটা প্রশ্ন পড়েছিলাম যে ও যে চিনি বাদাম চিনি আর গুড় দিয়ে যে একটা তৈরি করেছিল, হ্যাঁ। তো ওইটা একটা চিনির দাম যদি 70 টাকা হয়, 3 কেজির দাম কত হবে, ওই নিয়ে আমরা একটা রাশিমালাও তৈরি করেছিলাম। এরপর আমরা আরো পড়েছিলাম যে সুষম পঞ্চভুজে সুষম ষড়ভুজের পরিসীমা কিভাবে ব্যবহার করা হয়, ব্যবহার করে কিভাবে কিভাবে আমরা একটা রাশিমালা, ওইটাও আমরা পড়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমরা সবাই পেন পেপার নিয়ে রেডি আছো। চলো, তো দেখো তোমাদের স্ক্রিনে কি বলেছে, একটা প্রশ্ন এসেছে, বলেছে স্বাগতা নিজের একটি আটা কল আছে বলেছে। এরপর কলটি চালু হতে 10 সেকেন্ড সময় লাগে। একবার চালু হলে প্রতিক্রিয়া শস্যকে গুঁড়ো করতে, হ্যাঁ, 8 সেকেন্ড সময় লাগে। নিচের কোন রাশিমালাটি ওয়াই কিগ্রা শস্য গুড় করতে মোট সময় বোঝায়? ধরে নাও কলটি প্রাথমিক অবস্থায় বন্ধ ছিল। ঠিক আছে, তো চলো এটা আমরা করি। কি বলেছে? বলেছে 10 সেকেন্ড বন্ধ থাকবে। তা আমি এখানে লিখতে পারি যে মিলটি, যে আটা কল যেটা ছিল আর কি, যে কলটি বা মিলটি চালু করতে সময় লাগে 10 সেকেন্ড। কেন? কারণ আমাদেরকে বলেছে 10 সেকেন্ড সময় লাগে। বুঝতে পেরেছো? আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে। এরপর আরো কি বলেছে যে নিচের কোন রাশিটি ওয়াই কিগ্রা শস্য, দ্যাট মিন্স প্রতি কিগ্রা মানে কেজিতে শস্যকে গুড় করতে সময় লাগে কতটুকু? ভেরি গুড, 8 সেকেন্ড, তাই তো। তো 1 কিগ্রা শস্য গুড় করতে সময় লাগে 8 সেকেন্ড। ঠিক আছে, তো কলটি চালু করতে সময় লাগে 10 সেকেন্ড, 1 কিগ্রা শস্য গুড় করতে সময় লাগে 8 সেকেন্ড। এরপর আরো কি বলেছে? ওয়াই কিগ্রা শস্য গুড় করতে সময় লাগে 8 × ওয়াই সেকেন্ড, তাই তো। কারণ আমরা জানি, কারণ 1 কিগ্রা যদি 8 সেকেন্ড লাগে, তাহলে ওয়াই কিগ্রা যদি করতে হয় তাহলে আমরা কি করে দেব? গুণ করে দেব। দ্যাট মিন্স 8 × ওয়াই। ঠিক আছে, সো তো আমরা এখান থেকে এখন যদি বলি যে মেশিনটি প্রাথমিকভাবে বা প্রথম অবস্থায় বন্ধ থাকলে ওয়াই কিগ্রা শস্য গুড় করতে সময় কতটুকু লাগবে? প্রাথমিক অবস্থায় 10 সেকেন্ড বন্ধ ছিল, এই যে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে 10 সেকেন্ড বন্ধ ছিল। দ্যাট মিন্স ওয়াই কিগ্রা শস্য গুড় করতে সময় লাগবে 10 প্লাস কত হবে বলো তো দেখি? ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাট মিন্স 10 প্লাস 8 ওয়াই সেকেন্ড। এটাকে 8 ওয়াই কে আমরা লিখতে পারি, 8 ওয়াই লিখতে পারি। ঠিক আছে, সো আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ 10 প্লাস 8 ওয়াই। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন সময় এসে গিয়েছে, আমরা প্রশ্নটা দেখব কি দেওয়া আছে। বলেছে একটি ট্যাক্সি 50 টাকা নির্দিষ্ট ভাড়ার সঙ্গে প্রতি কিলোমিটার যাত্রার জন্য X টাকা করে ভাড়া নেয়। ঠিক আছে, এরপর বলেছে 10 কিলোমিটার যাত্রার জন্য রাশিমেলাটি কি হবে বলেছে। বলেছে একটি ট্যাক্সি 50 টাকা নির্দিষ্ট ভাড়া যাত্রার জন্য X টাকা ভাড়া নেয়। নির্দিষ্ট নেবে, নির্দিষ্ট ভাড়া সে 50 টাকা তো নেবে, আর 50 টাকা তো তোমাদেরকে তোমাকে দিতেই হবে। বুঝতে পেরেছো? তো বলেছে 10 কিলোমিটার যাত্রার জন্য রাশি মেলাটা কি হবে বলেছে। তো আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, চটপট করে বলে দাও কি হবে। কি বলেছে? একটি ট্যাক্সি 50 টাকা নির্দিষ্ট ভাড়ার সঙ্গে প্রতি কিলোমিটার যাত্রার জন্য X টাকা করে ভাড়া নেয় বলেছে। এখন 10 কিলোমিটার যাত্রার জন্য
রাশিমালাটি কি হবে বলেছে, তো চটপট করে বলে দাও কি হবে। এটি কি অপশন এ হবে, না অপশন বি হবে, না অপশন সি হবে, না অপশন ডি হবে? তো তোমাদের সময় শেষ হয়ে গেল, আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন কি হবে, ডি হবে। কেন ডি হবে? কারণ দেখো কি বলেছে, 50 টাকা সে নির্দিষ্ট ভাড়া নেই, দ্যাট মিনস তোমাকে 50 টাকা তো প্রথমত দিতেই হবে, এটা নির্দিষ্ট। দ্যাট মিনস ট্যাক্সের মতো, আমরা বলি না ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিতে হবে, যে কোনো জিনিস যখন কিনতে যায় আমাদেরকে কি হয়, ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, এটা ধার্য মূল্য, এটা নির্দিষ্ট, তোমাকে দিতে হবে এত টাকা, ঠিক এরকম আর কি। তো তোমাদেরকে বলেছে 50 টাকা তোমাকে তো দিতেই হবে, প্লাস আবার কি বলেছে, প্রতি কিলোমিটারের জন্য x টাকা দিতে হবে। এখন যদি 10 কিলোমিটার যাত্রা করো, দ্যাট মিনস তোমাকে দিতে হবে 10x। বুঝতে পেরেছো? তো এটাকে আমরা লিখতে পারি 50 প্লাস 10 ইন্টু এক্স, দ্যাট মিনস আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন কি বলেছে দেখো, এখন বলেছে তোমার পছন্দের অক্ষর ব্যবহার করে বীজগাণিতিক রাশিমালাগুলি লেখার জন্য বলছে। ঠিক আছে, তো একটি সংখ্যার চেয়ে পাঁচ পাঁচ বেশি, একটি সংখ্যার চেয়ে পাঁচ বেশি, আমি যদি সংখ্যাটি মনে মনে ধরে নিই এক্স, তাহলে কি হবে? আমি যদি সংখ্যাটি মনে মনে পাঁচ ধরে নিই, এক্স ধরে নিই, তো বলেছে সংখ্যার চেয়ে পাঁচ বেশি, দ্যাট মিনস এক্স প্লাস ফাইভ। লিখতে পারি কিনা আমরা? অবশ্যই লিখতে পারি। দ্যাট মিনস একটি সংখ্যার চেয়ে পাঁচ বেশি, এটাকে আমরা লিখতে পারি এক্স, যদি আমি সংখ্যাটা ধরে নিই দ্যাট মিনস এটাকে লিখতে পারি এক্স প্লাস ফাইভ। কারণ আমাদেরকে বলেছে বীজগাণিতিক রাশিমালাটা বড় লেখার জন্য বলেছে, তাই তো তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের কত বেশি বেশি বলেছে, বেশি বলেছে, দ্যাট মিনস আমি এটা। এখন বলেছে একটি সংখ্যা চার, তুমি এক্স এর জায়গাতে পি ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এক্স এর জায়গাতে, হ্যাঁ, তুমি সংখ্যার যে সংখ্যাটা বলেছে ওই সংখ্যাটা তুমি যে কোনো অক্ষর ধরে নিতে পারো। আমি আমি এক্স ধরে নিয়েছি, সাপোজ তুমি ইচ্ছা করলে অন্য কোনো অক্ষর সংখ্যা ব্যবহার করতে পারো এই জায়গাতে। ঠিক আছে, তো আমি কি করেছি, এক্স যখন ধরে নিয়েছি, এখন সংখ্যাটির চেয়ে চার কম বলেছে, দ্যাট মিন চার কম মিন্স কি, আমাকে বিয়োগ করতে হবে, তাই তো। দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ফোর। তো আমি সংখ্যাটা যদি এক্স ধরে নিই, যেহেতু চার কম বলেছে, তো এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফোর। ঠিক আছে, এখন দেখো একটি সংখ্যা 13 গুণের চেয়ে 2 কম, তো এখন কত হবে বলো তো দেখি। আমি যদি সাপোজ ধরে নিয়েছি সংখ্যাটি এক্স, তো এখন কত হবে বলো তো দেখি। বলছে সংখ্যা 13 গুণের চেয়ে 2 কম, দ্যাট মিনস যে আমি যেহেতু সংখ্যাটি এক্স ধরে নিয়েছি, তাহলে কত গুণ করতে হবে? ভেরি গুড, দ্যাট মিনস 13x। 13x এর চেয়ে কত কম বলেছে? 2 কম। তো বিয়োগ করব না যোগ করব? বিয়োগ করব, কারণ বলেছে কম বলেছে। বিয়োগ করার পর কত হবে? 13x মাইনাস 2, দ্যাট মিনস আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে 13x মাইনাস 2। ঠিক আছে, তো এখন আরেকটি প্রশ্নের সময় এসে গিয়েছে, দেখবো প্রশ্নে কি দেওয়া আছে, ভালোভাবে পড়বো আমরা প্রশ্নটা। তো বলেছে n একক বাহু বিশিষ্ট একটি সুষম দশভুজের পরিসীমা হলো, কি বলেছে, সুষম দশভুজের বলেছে। তো পরিসীমাটা কি হবে? আমরা আমরা পড়েছিলাম, আমরা সুষম পঞ্চভুজের পরিসীমা পড়েছিলাম, ষড়ভুজের পরিসীমা পড়েছিলাম আমরা আমাদের গত দিনের ক্লাসে। ঠিক আছে, তো এখন বলেছে n একক বাহু বিশিষ্ট, তোমাদেরকে বাহুর মানটা দিয়ে দিয়েছে, n একক বাহু বিশিষ্ট একটি সুষম দশভুজের পরিসীমা বলেছে। তো আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, ছটফট করে উত্তর দিয়ে দাও কি হবে। বলছে n একক বাহু বিশিষ্ট বলেছে, দ্যাট মিনস যে বাহু বিশিষ্ট বলেছে এটা n একক হবে, প্রতিটি বাহুর মান হবে n একক। এখন বলেছে একটি সুষম দশভুজের বলেছে, তো পরিসীমাটা আমরা কিভাবে লিখতে পারি? সময় শেষ হয়ে যাচ্ছে, ছটফট করে বলে দাও কি হবে। তোমাদের সময় শেষ হয়ে গেল, দ্যাট মিনস আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি। কিভাবে সি হয়েছে দেখো, n একক বাহু বিশিষ্ট বলেছে জায়গাতে, তো সুষম দশভুজ, সুষম মিনস প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান বলেছে আর কি।
আমি যদি সাপোজ পঞ্চভুজ ধরি, এই জায়গাতে দেখো এই পঞ্চভুজ বা ষষ্ঠভুজ ধরলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে, যে ষষ্ঠভুজ একটা নিচে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তো যার জন্য এটাকে আমরা রেগুলার বলে থাকি, দ্যাট মিনস সুষম। অসুষম যদি একটা বাহুর দৈর্ঘ্য এক এক রকম হতো। হ্যাঁ, যেহেতু এখানে বলেছে সুষম দশভুজ, দ্যাট মিনস দশভুজ মানে কি, সুষম বলেছে 10টি বাহুর কি হবে, সমান দৈর্ঘ্যের হবে। তো এটাকে আমরা লিখতে পারি tan ইন্টু n। বুঝতে পেরেছি, এটাকে আমরা লিখতে পারি tan ইন্টু। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে n একক বাহু বিশিষ্ট একটি সুষম দশভুজের পরিসীমাটা হয়ে যাবে tan n, tan ইন্টু n। এখন কি বলেছে দেখো, বলেছে নিচের বীজগাণিতিক রাশিমালাগুলির সাথে সংশ্লিষ্ট পরিস্থিতিগুলি বর্ণনা করো। তো এখানে একটা রাশিমালা দিয়ে দিয়েছে, বলেছে 8x প্লাস 3y, দ্যাট মিন 8 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই। ঠিক আছে, এখানে আমি জাস্ট নিচের বীজগণিতের রাশি সংশ্লিষ্ট পরিস্থিতিগুলি বর্ণনা করার জন্য বলেছে, জাস্ট যে কোনো একটা পরিস্থিতি নেওয়ার জন্য বলেছে। সংশ্লিষ্ট পরিস্থিতি আমি যে কোনো পরিস্থিতি নিয়ে তুলনা করছি। তা আমি সাপোজ এক্সট্রা ধরেছি একটি আপেলের দাম, ঠিক আছে, ওয়াই থেকে আমি ধরেছি একটা কমলার দাম ধরে নিয়েছি। তুমি এই জায়গাতে অন্য কিছু ধরতে পারো, তোমাকে জাস্ট পরিস্থিতিগুলি বর্ণনা করার জন্য বলেছে। তো আমি একটি আপেলের দাম ধরে নিয়েছি এক্স, আর একটি কমলার দাম ধরে নিয়েছি ওয়াই। তো একটি আপেলের দাম যদি এক্স হয়, এই জায়গাতে যেহেতু 8x আছে, আমি এই জায়গাতে লিখি 8টি আপেলের দাম। লিখতে পারি কিনা? অবশ্যই আমরা লিখতে পারি। দ্যাট মিনস এখানে আমরা লিখতে পারি 8টি কলমের দাম। আর এই জায়গাতে যে 3 ইন্টু ওয়াই আছে, এই জায়গাতে আমি এটাকে কি লিখতে পারি, 3টি কমলার দাম। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এইভাবে আমরা এটাকে এভাবে লিখতে পারি। দ্যাট মিনস এটা যে টোটাল যে বীজগাণিতিক রাশিমালা আছে, এই বীজগাণিতিক রাশিমালাটাকে আমরা বর্ণনার সাহায্যে আমরা লিখতে পারি এটি হলো 8টি আপেল এবং 3টি কমলার মোট দাম, যেটা আমি এখানে অ্যাড করেছি। বুঝতে পেরেছো? তো এখন এইরকম জায়গাতে যদি আমাদের মাইনাস চিহ্ন যদি থাকে, তো ওই জায়গাতে আমরা কি লিখবো? তো দেখো এখানে কি বলেছে 15 ইন্টু আই, হ্যাঁ, মাইনাস 2 ইন্টু কে। তো আমি এটাকে লিখতে পারি আই এর জায়গাতে আমি লিখেছি, সাপোজ ধরে নিয়েছি আমরা সঠিকভাবে উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা, যে তুমি কতটা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, আবার আমি কে জায়গাতে লিখেছি ভুল উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা, দ্যাট মিনস আমি কেটা যে কে যে দেওয়া আছে এতটা কোশ্চেন আমি ভুল উত্তর দিয়েছি। হ্যাঁ, তো 15 ইন্টু আই প্রাপ্ত নম্বর, 15 ইন্টু যে আই লিখছি আমি এই জায়গাতে লিখতে পারি সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর। আর 2 ইন্টু কেজি লিখেছি, এই জায়গাতে আমরা লিখতে পারি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে, মানে ভুল উত্তরের জন্য কত নাম্বার কাটা হবে। ঠিক আছে, ওইটা লিখতে পেরেছি। দ্যাট মিনস 15 ইন্টু আই, আমি ভুল উত্তর দিয়েছি এত, দ্যাট মিনস সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর আমি পেয়েছি 15 ইন্টু আই, আর ভুল উত্তরের জন্য আমি নাম্বার পেয়েছি 2 ইন্টু কে। ঠিক আছে, দুই করে নাম্বারটাই আমরা ধরতে পারি। সো এই যে আমি এখন যে এই দুটো জায়গা থেকে আমি এটাকে লিখতে পারি যে সঠিক উত্তরের নম্বর থেকে ভুল উত্তরের নম্বর বিয়োগ করে পরীক্ষা মোট নম্বর নির্ণয় করা হয়েছে। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সাপোজ ধরো আমি আবারও বলছি তোমাদেরকে, আমি এই যে আইডিয়া ছিল, আইডিয়া আমরা সঠিক উত্তর দিয়েছি, আর সঠিক উত্তরের জন্য যদি আমি একটা কোশ্চেনের যদি 15 মার্কস হয়, তাহলে প্রতিটা কোশ্চেনের আমি টোটাল মার্কস পেয়ে যাব 15 ইন্টু আই। একইভাবে আমি যদি কে দিয়ে আমি বুঝাচ্ছি ভুল উত্তরের জন্য যে কত প্রশ্ন ভুল উত্তর দিয়েছি, তো একটা জন্য 2 কাটা গিয়েছে, তো এরকম যতগুলি দিয়েছি ওটার জন্য 20 করে দেবো, দ্যাট মিনস 2 কে, আর ওইটা হলো ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে। এই যে এই যে পুরো যে ইকুয়েশনটা আছে, দ্যাট মিনস বীজগাণিতিক রাশিমালাটা আছে, এটাকে আমরা বর্ণনার মাধ্যমে লিখতে পারি যে সঠিক উত্তরের নম্বর থেকে ভুল উত্তরের নম্বর বিয়োগ করে পরীক্ষার মোট নম্বর নির্ণয় করা হয়ে থাকে, দ্যাট মিনস নির্ণয় করা হয়েছে, ওইটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখন একটা প্রশ্ন এসেছে, কি বলেছে, কোন একটি মাসের ক্যালেন্ডার থেকে যে কোনো একটি 23 গ্রিটের তারিখগুলি নির্বাচন করা হলে যদি মাঝের ঘরে ডাব্লিউ তারিখটি থাকে, তবে খালি ঘরগুলিতে তারিখগুলি লেখা আমার দেখানো হয়েছে। খালি ঘরগুলিতে বলেছে, এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছ এই গ্রিডটার কথা বলেছে, এই যে গ্রিডটা দেখতে পাচ্ছ।
সো এই জায়গাতে আমি যদি ডাব্লিউটা ধরে নিই, এই যে গ্রিডটার থেকে এই জায়গাটা যদি আমি এই ডাব্লিউর মান ধরে নিয়েছি, কত ধরে নিয়েছি বলো তো দেখি? ভেরি গুড, 20 ধরে নিয়েছি আমি। এরপর আমি এই জায়গাতে 19 পেয়েছি, দ্যাট মিনস আমি এটাকে কি লিখতে পারি? আমি এটাকে ডাব্লিউ ধরে নিয়েছি, দ্যাট মিনস এটাকে আমি কি লিখতে পারি? একটু আইডিয়া আছে কিনা দেখি, বলো তো দেখি, পারো কিনা তোমরা? ভেরি গুড, আমি এই জায়গাতে লিখতে পারি W-1। কেন? কারণ এই যে আমি এটাতে পেয়েছি, এই জায়গাতে আমি পেয়েছি 19 কে আমরা লিখতে পারি 20-1। বুঝতে পেরেছো? সো এখান থেকে আমরা এটা পেয়ে যাব W-1, আর এই জায়গাতে আমরা এটাকে লিখতে পারি 21 কে লিখতে পারি, কত লিখতে পারি? 20+1। ভেরি গুড। তো দ্যাট মিনস এই জায়গাতে আমরা লিখতে পারি W+1। ঠিক আছে, বুঝা গিয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখন দেখো, এখন এই জায়গাতে আমাকে ডাব্লিউ ধরতে হবে যে কোনো একটা সংখ্যা, কিন্তু এই জায়গাতে এটা কত কম আছে? 12। তা আমি ধরে নিয়েছি এটা 8 কম আছে, আমি 20 ধরে নিয়েছি। ঠিক আছে, ডাব্লিউ মান আমি 20 ধরে নিয়েছি। সো এই জায়গাতে আমি কত লিখতে পারি? এই জায়গাতে 20-8, দ্যাট মিনস W-8 লিখতে পারি। একইভাবে এই জায়গাতে আমি কি লিখবো? 13 কি কিভাবে লিখতে পারি? ভেরি গুড, এটাকে আমরা লিখতে পারি 20-7। ঠিক আছে, দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারি W-7। এখন যদি এটার কথা আমি যদি বলি 14, এটা কি হবে? 20 কত হবে? ভেরি গুড, 6 হবে। তো এই জায়গাতে আমি লিখতে পারি W-6। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এভাবে আমরা এটার মানটা পেয়ে যাব W-6। তো এখন আরেকটি প্রশ্নের সময় এসে গিয়েছে, কি বলেছে? বলেছে নিচের কোন বীজগাণিতিক রাশিমালাটি অক্ষর সংখ্যা m এর দ্বিগুণ থেকে 1 কম প্রকাশ করে? কি বলেছে? অক্ষর সংখ্যা m যে দেখতে পাচ্ছ, এটাকে অক্ষর সংখ্যা বলছি আমরা, এই m এর থেকে দ্বিগুণ বলেছে, m এর দ্বিগুণ থেকে 1 কম বলেছে। তাহলে আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, চটপট করে বলে দাও কি হবে? যে অক্ষর সংখ্যা m এর দ্বিগুণ থেকে 1 কম বলেছে, ছটফট করে বলে দাও কি হবে? কোন নিচের কোন বীজগাণিতিক রাশিমালাটি অক্ষর সংখ্যা m এর দ্বিগুণ থেকে 1 কম প্রকাশ করে? একটা আগে আমরা পড়েছিলাম না, যে একটি সংখ্যার থেকে 5 কম, একটি সংখ্যার থেকে 5 বেশি, এরকম পড়েছিলাম না? তো ওই আকারে আমরা যে বীজগাণিতিক রাশিমালা লিখেছিলাম ওই রকম বলেছে। তো ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিয়েছো, দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, আমাদের সঠিক উত্তরটা কি হবে? অপশন এ হবে। তো কিভাবে অপশন এটা কিভাবে হয়েছে? কারণ আমাদের বলেছে অক্ষর সংখ্যা m এর দ্বিগুণ থেকে বলেছে, দ্যাট মিন্স আমি অক্ষর সংখ্যার দ্বিগুণ, দ্যাট মিন্স 2m। বুঝতে পেরেছো? তো 2m মিন্স এরপর আবার কি বলেছে? এর থেকে 1 কম, দ্যাট মিন্স 1। এই যে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি 2 ইন্টু m-1। বুঝতে পেরেছো? 2 ইন্টু m-1, এরকম ভাবে আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, এটা হয়ে যাবে 2 ইন্টু m টু, সরি, 2m-1 হবে এটা। 2m-1 যেহেতু দ্বিগুণ বলেছে, এটাকে আমরা বলেছি অক্ষর সংখ্যা m এর সাথে দ্বিগুণ, দ্যাট মিন্স 2m-1, আর 2m কে আমরা লিখতে পারি 2 ইন্টু m, তো -1। ঠিক আছে, চলো একটু আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এখন কি বলছে? ওই সংখ্যা ক্রমটির দিকে তাকানোর জন্য বলেছি। এই যে সংখ্যা ক্রমটি দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, তো সংখ্যা ক্রমটি দেখে আমরা কি বুঝতে পারছি বলো তো দেখি? কি বুঝতে পারছি? বলেছে 4a 12 16 20 24 28। তো আমি যদি একটু ভালোভাবে যদি তাকাই এইগুলির দিকে, ক্রমটির দিকে, আমি বলতে পারি এটা একটা 4-এর গুণিতক। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 4 ইন্টু 1 ইকুয়াল টু 4 পেয়ে যাব, 4 ইন্টু 2। তো এভাবে আমরা করার পর 4 ইন্টু 3 12 পেয়ে যাব, 4 ইন্টু 4 16 পেয়ে যাব। এভাবে করার পর আমি বুঝতে পারছি যে এটা হলো ক্রমবর্ধমান ক্রমে 4-এর গুণিতক। বুঝতে পেরেছো? এখন এখান থেকে আমি এটাকে বলবো প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ, এইভাবে যদি আমি ধরে নিই, তাহলে আমি যদি এখন তোমাদেরকে যদি বলি এ ক্রমের দ্বিতীয় পদটি কি হবে?
8 হবে। ঠিক আছে, এই ক্রমের দ্বিতীয় পদটি কি হবে? 8 হয়ে যাবে। সেম ভাবে আমি যদি তোমাদেরকে যদি বলি এই ক্রমের পঞ্চম পদটি কি হবে? ভেরি গুড, 4 ইন্টু 5। ঠিক আছে, তো এরকম হয়ে যাচ্ছে। তো এখন যদি বলি ওই ক্রমের 35তম 35তম পদটি কি হবে যদি বলি, কত হবে? 4 ইন্টু 35। বুঝতে পেরেছো? মানে আমি 4 দিয়ে গুণ করব, যত তোমার পদ বলবে ওইটার সাথে আমি কি করব? 4 দিয়ে গুণ করব, যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্রমটা দেওয়া আছে এটা হলো 4 এর গুণিতক। বুঝতে পেরেছো? এখন ওই ক্রমের n তম পদটি কি হবে? তো সেম কত হবে? 4 এর গুণিতক হবে, দ্যাট মিন্স 4 ইন্টু n। দেখো এই ক্ষেত্রে একটা বলে রাখি, এই যে আমরা একটা লিখেছিলাম 4n কে আমরা এইভাবে লিখতে পারি। কেন? কারণ দেখো গুণ চিহ্ন বাদ দিয়ে 4 মনে রাখবে, 4n লেখা যে কথা আর 4 ইন্টু n লেখা সেম কথা। তো মানে এই ক্ষেত্রে একটা আদর্শ রূপ আছে, আমরা তো আগে n লিখতে পারি না, n ফুল লিখতে পারি না। ঠিক আছে, আমরা সবসময় লিখবো 4n। তো দেওয়া আছে তোমাদের স্ক্রিনে, বলেছে প্রথমে সংখ্যা লিখো, তারপর অক্ষর সংখ্যা লেখার জন্য বলেছে। বা যদি আরো এখানে যদি এক্স ওয়াই থাকে তাহলে আমরা এইভাবে লিখবো এক্স ওয়াই। বুঝতে পেরেছো? মানে সংখ্যাটা আগে থাকতেই হবে, আদর্শ রূপ, স্ট্যান্ডার্ড ফর্ম যেটা। ঠিক আছে, তো এখন আরেকটি প্রশ্নের সময় এসে গেছে, প্রশ্নটা দেখবো। কি বলেছে? 4a লেখা যেতে পারে। এই যে 4a কে দেখতে পাচ্ছ, এটাকে আমরা 4a কে কিভাবে লিখবো? এটা কি 4 প্লাস a লিখবো, না এইভাবে আকারে লিখবো, a ইন্টু a ইন্টু a ইন্টু এই আকারে লিখবো, না 4 ইন্টু a লিখবো, না 4, হ্যাঁ 4 4 ডিভাইডেড বাই a আকারে লিখবো? কিভাবে লিখতে পারি এটাকে? ভেরি গুড, সরি, ছটফট করে বলে দাও কি হবে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছ। কি হবে? বলেছে 4a কে কিভাবে লিখতে পারি আমরা? এই যে আমরা একটু আগে দেখেছিলাম, একটু আগে তোমাদেরকে বলেছিলাম না কিভাবে লিখতে পারি এটাকে। তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। কি হবে? তোমাদের সময় শেষ হয়ে গেল, দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা কি হবে? হয়ে যাবে অপশন সি। দেখো আমি যে একটু আগে বলেছিলাম 4 ইন্টু a কে আমি লিখতে পারি 4a, দ্যাট মিন্স এটা তো হবেই না, আর এটাও হবে না। আর এটার ক্ষেত্রে যদি লেখো, এর ক্ষেত্রে হয়ে যাবে, এ দেখো আমরা জানি এর ক্ষেত্রে ইয়ে আছে, আমরা এ লিখতে পারি আর এটাকে যোগ করব বরাবর। ঠিক আছে, যে পাওয়ার যেটা আছে এটাকে আমরা এটাকে বলি আমরা নিদান, নিদানটা সেম আমরা অ্যাড করতে থাকবো, তখন এটা আমরা পেয়ে যাবো a টু দি পাওয়ার 4। 4 দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি। এখন বলেছে 2x প্লাস 3 রাশিমালার মান যখন x ইকুয়াল টু 2 দেওয়া আছে, তো এটার মানটা কিভাবে নির্ণয় করব দেখি। তো আমি এটাকে 2x প্লাস 3, ঠিক আছে, 2x প্লাস 3 কে আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স প্লাস 3। যখন x এর মান 2 হবে এই জায়গাতে আমরা কত লিখতে পারি? x এর মান আমরা কত বসাবো? দ্যাট মিন্স 2 ইন্টু 2 প্লাস 3, যেহেতু বলে দিয়েছে x ইকুয়াল টু 2, আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে 2। ঠিক আছে, সো এখান থেকে আমরা পেয়ে যাব 4 প্লাস 3, তো 4 প্লাস 3 কত হয়ে যাবে? 7। 4 প্লাস 3 এটা হয়ে যাবে 7। তো আমি এখান থেকে লিখতে পারি যখন x ইকুয়াল টু 2 তখন 2x প্লাস 3 এর মান হয়ে যাবে 7। ঠিক আছে, এখন কি বলেছে দেখো, এখন বলেছে 10 মাইনাস b মাইনাস 4 বলেছে। তো এটার মান কি হবে? দেখো সেম একইভাবে 10 মাইনাস b, দ্যাট মিন্স আমি b এর জায়গাতে কত লিখবো? ভেরি গুড, -4 লিখবো। তো -4 যখন লিখবো তখন আমি এটা কি হয়ে যাবে? 10 মাইনাস ব্র্যাকেটের মধ্যে আমরা -4 লিখবো। তখন যেহেতু আমাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছে, প্রশ্ন বলেছে বি, সো দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি 10 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -4টা লিখবো আমরা।
আবার দেখো এই জায়গাতে আমরা 10+4 পেয়ে গেছি। দেখবে একটা এটা লিখে রাখবে, তোমরা মনে রাখবে এই জায়গা বলেছে ঋণাত্মক সংখ্যা বিয়োগ করা আর ধনাত্মক সংখ্যা যোগ করা একই। দেখো আমি 10 থেকে -4 বিয়োগ করছি, এর মানে কি আমি 4 এর যে ধনাত্মক সংখ্যাটা আছে আমি এটা যদি বিপরীত যুগান্তক যেটা যেটা নিই এটা হবে +4, তো এটা থেকে আমরা পেয়ে যাব 10+4 ওইটাই বলছে। তো মাইনাস সংখ্যা বিয়োগ করা আর ধনাত্মক সংখ্যা যোগ করা, যে মাইনাস সংখ্যাটা বিয়োগ করছি এটা তো মাইনাস সংখ্যা বিয়োগ করছি, দ্যাট মিন্স এটা ধনাত্মক কি হয়ে যাবে 4। তো আমি 10 এর সাথে 4 যোগ করে দেওয়ার পর আমরা কত পেয়ে যাব, 14 পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আরেকটি প্রশ্নের সময় এসে গিয়েছে, প্রশ্নটি দেখব কি বলেছে ভালোভাবে পড়বে। বলেছে যদি জে ইকুয়াল টু 3 হয় তাহলে 5j প্লাস 10 এর মান কত হবে বলেছে। জে এর মান যদি 3 হয় তাহলে 5j প্লাস 10 এর মান কত হবে বলেছে। তো আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, ছোট করে বলে দাও। এই যে একটা আমরা পড়েছিলাম ওইটার অনুযায়ী মানটা কত হবে বলেছে, 5j প্লাস 10 এর মানটা করে বলে দাও কি হবে। জে এর মান যদি 3 হয় তাহলে 5j প্লাস 10 এর মানটা কত হবে বলেছে। তোমাদের সময় শেষ হয়ে আসছে, ছোট করে বলে দাও। শেষ হয়ে গেল, ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, কিভাবে হয়েছে দেখো, আমাদেরকে 5j প্লাস 10 কে আমরা লিখতে পারি 5 ইন্টু জে প্লাস 10। তো জে এর মান দেওয়া আছে আমাদেরকে 5, দ্যাট মিন্স 5 ইন্টু 5 প্লাস 10, এখানে আমরা পেয়ে যাব দেওয়া আছে আমাদের এখানে 3 ছিল, দ্যাট মিন্স এটা 3 ছিল। তো 15 প্লাস 10 এই জায়গাতে আমরা পেয়ে যাব 25। ঠিক আছে, আমাদের দিয়েছিল, ঠিক আছে, যার মান 3 যদি দেওয়া থাকে তো এখান থেকে আমরা 15 পেয়ে যাব, আর 15 এর সাথে 10 যোগ করার পর আমরা পেয়ে যাব 25। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। এখন কি বলেছে, বলেছে ভুল মনে রেখো এবং ভুল সংশোধন করার জন্য বলেছে, ভুলটা মনে রাখার জন্য বলেছে, সংশোধন করার জন্য বলেছে। সাপোজ ধরো যদি বলেছে যদি এর মান -4 হয় তবে কি 10 এর মান কি 6 হবে। দেখি আমরা দেখি, যদি এর মান -4 হয় তবে 10 এর মান কি 6 হবে, ওইটাই বলছে। এখানে কি ভুল আছে এটা যদি বলি আমি তোমাদেরকে, কি কি হবে দেখো, এখানে কি ভুল আছে কোনো কিছু, চলো আমরা দেখিনি কি ভুল আছে। দেখো এখানে 10 এর জায়গাতে আমি লিখতে পারি 10 -4। তো একটু আগে যে আমরা পড়েছিলাম ঋণাত্মক সংখ্যা বিয়োগ করা আর ধনাত্মক সংখ্যা যোগ করা একই কথা, একটু আগে পড়েছিলাম আমরা, দ্যাট মিন্স এখান থেকে আমরা পেয়ে যাব 14। কিন্তু আমাদের উত্তর বলেছে 6, দ্যাট মিন্স এটা কি হয়ে যাচ্ছে, ভুল আছে কিনা, নিশ্চয়ই ভুল আছে। তার মানে আমি এখানে লিখতে হবে যে হ্যাঁ এখানে ভুল আছে। তো যখন এর মান -4 হবে তখন 10 - a নট ইকুয়াল টু 6 হবে, কত হবে 10 - a ইকুয়াল টু কত হবে 14 হবে। ঠিক আছে, তো তাহলে ভুলটি কত হবে, তাহলে একে -4 না ধরে ভুলবশত 4 ধরা হয়েছে, দ্যাট মিন্স আমাদের ভুলটা হলো এটা, 10 - a ইকুয়াল টু 4, 10 -4 হয়ে যাচ্ছে। এই যে দেখেছো ভুলটা যে ধরেছে তারা কি করেছে, -4 এর জায়গায় 4 ধরার পর আমাদের উত্তরটা এসেছে 6, কিন্তু আমাদের কথা ছিল 14, দ্যাট মিন্স 14। ঠিক আছে, দ্যাট মিন্স হয়ে যাবে এটা যখন a ইকুয়াল টু -4 হবে তখন 10 - a এর মান হয়ে যাবে 14। ঠিক আছে, এখন এটা কি বলেছে, এটা ভুল আছে কিনা এখন আমরা দেখবো। যদি বলেছে s ইকুয়াল টু 7 3s - 2, এটা বলেছে 15, দেখি এটাও চেক করা যাক। তো আমরা 3s - 2 জায়গাতে কি লিখতে পারি, 3 ইন্টু s - 2, আবার এই জায়গাতে s এর মান কত দেওয়া আছে, 7 দেওয়া আছে, ভেরি গুড। আমি এটাকে লিখতে পারি 3 ইন্টু 7 - 2। তো 3 ইন্টু 7 - 2 আমরা লিখতে পারি 21 - 2, দ্যাট মিন্স এখান থেকে আমরা লিখতে পারি 19। ঠিক আছে, 19। তো
তো আমাদেরকে প্রশ্ন বলেছে যে 15 আসবে, দ্যাট মিনস আমাদের প্রশ্ন যেটা বলেছে এটা ভুল হবে। দ্যাট মিনস ভুলটা কি হবে, যে s যখন 7 হবে তখন 3s মাইনাস 2 নট ইকুয়াল টু 15, ইট উইল বি 19। তো ভুলটি কত হবে, তো ভুলটি হলো গুণ করার পূর্বে বিয়োগ করা হয়েছে। ঠিক আছে, গুণ করার পূর্বে বিয়োগ করা হয়েছে, দ্যাট মিনস ক্রিয়াকলাপের সঠিক ক্রমটা অনুসরণ করা হয়নি। দ্যাট মিনস আমরা পড়েছিলাম না বদমাইশ রুল, হ্যাঁ ওই ক্ষেত্রে কি হয়, ভাগ গুণ যোগ বিয়োগ, তো ওই রকম প্রসেসে যেতে হয় আর কি, যোগ বিয়োগ এরকম আর কি। তো তো প্রথমে ভাগ আসবে, ভাগ গুণ যোগ এরপর বিয়োগ, এরকম আমাদেরকে যেতে হয়। কিন্তু এই জায়গাতে কি হয়েছে, এই জায়গাতে কি করা হয়েছে, আগে তারা যখন এটা 15 এসেছিল তখন ওই জায়গাতে কি করেছিল, আগে তারা কি করেছে 7 মাইনাস 2 করেছে। তো 7 মাইনাস 2 করার পর কত হবে, 7 মাইনাস 2 করার পর কত হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস 3 ইনটু 5 করেছে, যার জন্য এটা 15 হয়ে গিয়েছে। দ্যাট মিনস এটা ভুল ছিল, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল 19। তো যদি s ইকুয়াল টু 7 হয় তবে 3s মানে 19। ঠিক আছে, এখন কি বলেছে দেখো, এখন যদি j এর মান যদি 5 হয় তবে 2j ইকুয়াল টু 10 হবে বলেছে, এটা কি সত্য আদৌ? একদম নয়। এটা আমরা বলতে পারি যে 2j এর মান হয়ে যাবে, সরি এখানে 2j এর মান বলেছে, 2j এর মান হয়ে যাচ্ছে 10। দ্যাট মিনস j এর মান যখন আমরা 5 বসাবো তখন আমরা 10 পাবো কিনা, তো যদি আমরা 10 পেয়েছি তাহলে বলতে পারি যে এখানে কোনো ভুল নেই, দ্যাট মিনস আমাদের এটা সঠিক আছে। দ্যাট মিনস যখন j ইকুয়াল টু 5 হবে তখন 2j এর মান হয়ে যাবে 10। ঠিক আছে, তো এখন এটা ভুল আছে কিনা দেখো তো, বলো তো দেখি এটা এখন ঠিক আছে কিনা। বলেছে যদি f ইকুয়াল টু 3 এবং g ইকুয়াল টু 1 হয় তবে 2f মানে 2g ইকুয়াল টু 2 বলেছে, তো এটা ভুল আছে কিনা। তো আমি কি করেছি, 2 ইন্টু এফ মাইনাস লিখতে পারি 2 ইন্টু 3, লিখতে পারি না। আমরা কি করেছি, f এর মান বসিয়ে দিয়েছি 3 আর g এর মান 1 বসিয়ে দিয়েছি। দ্যাট মিন্স এখান থেকে 3 minus 2 into 1, that means 6। তো 6 minus 2 এর মান কত হবে, 4। তো যখন f equal to 1 তখন 2f minus 2g এর মান কোনো সময় হতে পারে না, that means not 4। কি হয়েছে ওটাই দেখবো। এখানে বিয়োগ করা হয়েছে, যেটা ক্রিয়াকলাপে। সো এই জায়গাতে আমরা এটাকে লিখতে পারি 2 into f। এই দেখো তারা করেছে, দেখো তারা ভুলটা কি করেছে, দেখো তারা কি করেছে, আগে বিয়োগ করেছে 3 minus 2 করেছে, এখান থেকে 1 এসে গিয়েছে, দ্যাট মিন্স 2 into 1 into 1 into 1 এখান থেকে, বুঝতে পেরেছো? তো এখান থেকে আমাদের ভুল আছে এই জায়গাতে, দ্যাট মিন্স আমাদের অপশন আমরা বলতে পারি যখন যদি f equal to 3 হয় তবে 2f minus 2g এর মান 4 হবে। ঠিক আছে, 4 হবে, 2 হবে না। সো এটা হয়ে যাবে আমাদের ইয়েটা। এখন দেখো, এখন tan y minus 3 এবং tan y minus 3 সমান বলেছে। এখন আমরা দেখব, দেখো tan y minus 3 tan into y minus 3 আমরা লিখতে পারি এই জায়গা। ঠিক আছে, এটাকে লেখার পর দ্যাট মিন্স আমি এখান থেকে বলতে পারি y এর 10 গুণের চেয়ে 3 কম, y এর থেকে 10 গুণ করা হয়েছে, y এর সাথে 10 গুণ করা হয়েছে, এরপর করা হয়েছে, দ্যাট মিন্স y এর 10 গুণের চেয়ে 3 কম। দ্বিতীয় যে রাশিটি আছে এটা কি করা হয়েছে, tan into y, tan করা হয়েছে কার সাথে, tan গুণ করা হয়েছে y থেকে 3, দ্যাট মিন্স y minus 3। তো এখান থেকে কত হয়ে যাচ্ছে, tan into। তো এই যে আমরা বলতে পারছি এই যে রাশিমালাটা এটার এটা সমান না, কারণ আমরা tan y আর এখান থেকে আমি এটাকে যদি দ্যাট মিন্স সময় ইকুয়াল হবে, দ্যাট মিন্স এটা কোনো সময় সমান হচ্ছে না। তো যেহেতু উভয় রাশিমালার অর্থ ভিন্ন আসছে, আমরা এটা সঠিক নয়। শূন্যস্থানগুলিতে অক্ষর সংখ্যাগুলি বসিয়ে পূরণ করো, তারপর এই যে দেখতে পাচ্ছ এই যে y এর মান আছে, এগুলি থেকে জাস্ট কিছু না, তা তোমরা মানগুলি দেখবে কত আসছে, তো জাস্ট বসে করেছিলাম সেম একই প্রসেস।
তো এই জায়গাতে জাস্ট আমরা মানগুলি বসিয়ে দিয়েছি, এগুলি মান বসানোর পর আমরা পেয়ে যাচ্ছি এরকম আমরা, ঠিক আছে, এরকম আমরা এই জায়গা থেকে। তো তোমরা এটা বাড়িতেও করবে, একদম সহজ, জাস্ট এই জায়গাতে জাস্ট ওয়াই এর মানটা বসিয়ে দেবে, দেখবে 17 বসিয়ে দিলে -3 পেয়ে যাব, ঠিক আছে। তো ওয়াই এর বিভিন্ন এর মান দ্যাট মিন্স এটা সমান হবে না, কারণ ওয়াই এর মান এটা তখনই সমান, ওয়াই এর আমরা যে কোনো একটা মানের জন্য এই যে দেখেছিলাম ইকুয়েশন দুটো সমান হতে হবে, ঠিক আছে। ক্লাসটা এতটুকু রাখছি। আমরা দেখতে পাচ্ছি যে যে দুইটা রাশি সমান আছে কিনা, ঠিক আছে, দুইটা রাশি সমান আছে কিনা, এরপর একটা মান যদি দেওয়া থাকে একটা রাশিমালার, হ্যাঁ, মানটা সঠিক ক্রম হচ্ছে কিনা, সঠিক আসছে কিনা, তাই তো। তো এটা সঠিক ক্রম, ঠিক আছে। তো আজকে ক্লাসে এতটুকু, আবারও দেখাবো পরবর্তী ক্লাসে। ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।